দেশে বিদেশে রাজনীতিতে, নির্বাচনে, যুদ্ধে, বাণিজ্যে, সমাজে, সংস্কৃতিতে যেখানে যা খবর হচ্ছে সেই খবর অনেক সময় বলতে চায় খবরেরও বেশি কিছু। তেমন খবর নিয়ে আমাদের প্রতিদিনের ৭১ সংযোগ। আজকের ৭১ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলুফা জাহান তিথি। বর্তমান সময়ে শিক্ষাঙ্গন আমরা দেখছি খুব উত্তপ্ত। একটি হচ্ছে সর্বজনীন পেনশনের যে প্রত্যয় স্কিম, সেটির বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, তারা শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু কর্মবিরতিতে আছেন। আজকে থেকে আমরা দেখেছি প্রশাসনিক যে কার্যক্রম সেটিও বন্ধ রয়েছে। তার পাশাপাশি সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে এবং ২০১৮ সালের পত্র সেটি পুনর্বহাল সহ ৪ দফা দাবিতে শিক্ষার্থীদের একটি কর্মসূচি চলছে, বাংলা ব্লকেট যেটিকে বলা হচ্ছে। আজকে তার দ্বিতীয় দিন ছিল। এই দুটি বিষয় নিয়ে আজকের ৭১ সংযোগে আমরা কথা বলবো। এবং এই বাংলা ব্লকেটের ফলে আমরা দেখেছি যে বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে তৈরি হয় তীব্র যানজট। অন্যদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে রাজনৈতিক উপাদান যুক্ত হয়ে গেছে। তবে সরকার কোটা বাতিলের পক্ষে বলেই আদালতের রায় আইনিভাবে সমাধানের উদ্যোগ নিয়েছে। সহকর্মী নয়ন আদিত্যের একটি প্রতিবেদন দেখে আমরা মূল আলোচনায় যাব। ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন ও কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে নানা প্রশ্নের জবাব দেন তিনি। বক্তব্য বলেন, কোটা সংস্কার আন্দোলনে রাজনৈতিক উপাদান যুক্ত হয়েছে। বিএনপি ও সমমনাদের সমর্থনই সেটি প্রমাণ করে। তাই এর উপর নজর রাখছে আওয়ামী লীগ। এর আগে যে কোটা আন্দোলন বাংলাদেশে হয়েছিল, সেই কোটা আন্দোলনের প্রথম সারির ৩১ জন নেতা বিসিএস পরীক্ষা তারা কিন্তু উত্তীর্ণ হতে পারে। তিনি বলেন, কোটা বাতিলের বিষয়ে সরকার আন্তরিক বলেই আইনজীবী নিয়োগ করেছে। বিচারাধীন বিষয় মন্তব্য করা ঠিক নয়। তাই উচ্চ আদালতের রায়ের আগে রাস্তাঘাট বন্ধ করে কর্মসূচি পরিহার করা উচিত বলে মনে করেন তিনি। সরকার কোটা বাতিলের দাবির প্রতি আন্তরিক বলেই অ্যাটর্নি জেনারেল আপিল দায়ের করেছে। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে এবং কোনো প্রকার উত্তেজনা এবং রাস্তাঘাট বন্ধ করে দুর্ভোগ সৃষ্টি পরিহার করা হওয়া। পরে আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহারের সাথে ধানমন্ডিতে রুদ্ধদ্বার বৈঠক করেন ওবায়দুল কাদের। ৫ মন্ত্রীর প্রায় আধা ঘন্টার এই বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, নানা বিষয়ে তাদের আলোচনা হলেও বলার মতো কোনো সিদ্ধান্ত হয়নি। যে বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করেছি সেটা এই মুহূর্তে গণমাধ্যমের সাথে সেটি বিষয়ে আলোচনা করার মতন কোনো বিষয় নয়। কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আলাপ আলোচনা আমরা নিজেরাই করছি। নয়ন আদিত্য, ৭১, ঢাকা। সিদ্ধান্ত আসলে কোনো বক্তব্য থাকলে এবার মূল আলোচনায় যাব। শুরুতেই কোটা সংস্কারের যে আন্দোলন সে প্রসঙ্গে কথা বলবো। অতিথিদের যুক্ত করে নিতে চাই। আমাদের সাথে যুক্ত হবেন সাবেক শিক্ষা সচিব এনআই খান এবং আমাদের সাথে যুক্ত হবেন ঢাকা জার্নালের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। এর বাইরে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কর্তা, যারা এই কোটা সংস্কারের আন্দোলনটি করছেন, নাহিদ ইসলাম, এবং মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মের সভাপতি, কোটা পুনর্বহাল চেয়ে হাইকোর্টে রিটকারী ওহিদুল ইসলাম তুষার আছেন আমাদের সঙ্গে। নাহিদ ইসলাম এবং ওহিদুল ইসলাম তুষার, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। স্বাগত জানাচ্ছি ৭১ সংযোগের আজকের আয়োজনে। নাহিদ ইসলাম খুব সম্ভবত সংযুক্ত হয়েও আবার বিচ্ছিন্ন হয়ে গেছে সংযোগটি। ওহিদুল ইসলাম তুষার, আপনার কাছেই প্রশ্নটি রাখতে চাই। এই যে ২০১৮ সালের আন্দোলনও আপনি দেখেছেন এবং এখনও দেখছেন এবং কোটা সংস্কারের দাবি জানাচ্ছেন যারা আন্দোলন করছেন, কিন্তু আমরা যদি এই কোটার সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে যেটি বলা হয়ে থাকে যে ৫৬% কোটা ছিল, সেক্ষেত্রে ১০০ জন নিয়োগের ক্ষেত্রে দেখা যায় যে এই কোটা থেকে ৫৬ জন কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছেন। এবং এখন এই সময় এসে যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য যে ৩০% কোটা রাখার যে কথাটি আপনারা বলছেন, রিট করেছেন যে প্রসঙ্গে, এই কোটার ব্যবস্থায় সংস্কারের প্রয়োজনীয়তা দেখেন কিনা? মানে যেরকম আগে ছিল সেটিই কি রাখা উচিত, না সংস্কার করা উচিত বলে আপনারা মনে করেন?
ধন্যবাদ আমাকে এবং যারা লাইভটা শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে বিষয়টা হচ্ছে যে প্রথমে আমি একটু সংশোধন করে দিতে চাই যে আমরা কিন্তু অনলি আপনার 30% কোটার জন্য আসলে রিটটা করেছিলাম, জি সেটি আমরা জানি, এবং আশা করি ওই 30%ই ফিরেছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে 2018 সালে কোটা বাতিলের ঠিক আগ মুহূর্তে কিন্তু একটা যখন সমালোচনা ঝড় ছিল যে কোটাই পূরণ হচ্ছে না বা কোটায় লোক পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু একটা পরিপত্র জারি করে সেটা কিন্তু যদি কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া যায় তাহলে সাধারণ কোটার প্রার্থী থেকে নেওয়ার একটা বিধান চালু করে দেয়। যেহেতু মহামান্য 1972 সালে 5 সেপ্টেম্বর সংবিধান গৃহীত এবং সংবিধান কার্যকর হওয়ার পূর্বে কোটা ব্যবস্থা ছিল এবং দীর্ঘদিন 75 বঙ্গবন্ধুকে হত্যার পর কোটার ইমপ্লিমেন্টেশন যথাযথ ব্যবস্থা না থাকায় বিভিন্ন সময় বঞ্চিত হয়ে বীর মুক্তিযোদ্ধা বা তাদের সন্তানরা রিট পিটিশন দায়ের করেছে এবং এই রিট পিটিশন গুলিতে আপনার স্পষ্টত মুক্তিযোদ্ধা কোটা 30% থাকবে এবং স্ট্রিক্টলি অনুসরণের নির্দেশনা দেওয়া ছিল। এবং পরবর্তীতে যখন এই মামলাগুলি আপিলের ডিভিশনে গিয়েছে তখনও সেটা বহাল ছিল 2013 সালে। সেই বহাল থাকার পরে এবং যদি কোটায় লোক না পাওয়া যায় তাহলে সাধারণ প্রার্থী থেকে নিতে পারবে, যাতে হচ্ছে এদেশের তরুণ সমাজ কোনোভাবেই বা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত না হয়। এই প্রেক্ষাপট তো আমাদের জানা। ওহিদুল ইসলাম তুষার, এখানটায় আপনি একবারে যদি সংক্ষেপে মন্তব্যটি করে দেন, তা হচ্ছে এখন তো ধরেন 1971-এর পরবর্তী সময় বা 1972-এর সময় বা 2000 সালও বলি, সেই সময় চাইতে 2024 তো অনেকটাই পরিবর্তিত অবস্থা আমাদের সব ক্ষেত্রেই। সেখানটায় 30% মুক্তিযোদ্ধা কোটার প্রয়োজন আছে কিনা, এখানটায় সংস্কারের প্রয়োজন আছে কিনা, এটি নিয়ে আপনারা কিভাবে ভাবছেন? না, এখন প্রশ্ন হচ্ছে দেখেন সংস্কার কিন্তু পড়ায় আছে, যেহেতু সুপ্রিম কোর্টের বাইন্ডিংস আছে। দেখেন যেহেতু সুপ্রিম কোর্টের বাইন্ডিংস আছে, সংবিধানের 111 নং অনুচ্ছেদ সেটা সমর্থন করে ফেলছে। যদি সুপ্রিম কোর্টের রায় থাকে তাহলে কিন্তু সেটা সংবিধানের 111 নং অনুচ্ছেদ সমর্থন করে ফেলেছে। তাহলে যেহেতু এবং অন্যান্য মিডিয়া বা আপনারা যেটা প্রকাশ করে থাকেন যে আপনার এটা যুক্তি পাওয়া যাচ্ছে না, মানে যে আসনগুলি দরকার 30% পাওয়া যাচ্ছে না, কখনো 10%, কখনো 15% বা কখনো 13%, তাহলে সেই জন্যই কিন্তু এই আইন করে দেওয়া আছে যে যেহেতু পূরণ হচ্ছে না তাহলে ওই আসনগুলি সাধারণ কোটা প্রার্থীদের থেকে নেওয়ার বিধান আছে। তাতে হচ্ছে সংবিধানে ব্যত্যয় করছে না, হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়ও ব্যত্যয় করছে না এবং কেউ বঞ্চিত হচ্ছে না। এখন সুপ্রিম কোর্টের রায়ের বাইরে তো আপনি যেতে পারবেন না, আমি যেতে পারবো না। এখন দেখেন এই বিষয় নিয়ে আমার আসলে কথা বলাই ঠিক না। জি, আপনার বক্তব্য পেয়েছি ওহিদুল ইসলাম তুষার, ধন্যবাদ। আপনার বক্তব্য পেয়েছি। নাহিদ ইসলাম, আপনার কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর বক্তব্য শুনেছেন। তিনি বলেছেন কোটা বাতিলের বিষয়ে সরকার তো আন্তরিক রয়েছে, এটি আদালতের বিষয়, আদালতেই চেষ্টা করছে সরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে আপনারা তো আন্দোলনে রয়েছেন, এই সরকার তো আপনাদের পক্ষেই রয়েছে, একই অবস্থানে রয়েছেন, তাহলে এই আন্দোলনে বিরোধী পক্ষ কারা? ধন্যবাদ আপনাকে। আমাকে কি শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। এখানে আসলে কয়েকটি বিষয়, যেটা হচ্ছে 18 পরিপত্রের যে বিষয়টি, সেটি আমরা জানি সেটি আদালতের আইনের মুক্ত এবং আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা এবং আস্থা রয়েছে। কিন্তু এখানে আমরা মনে করছি নির্বাহী বিভাগেরও হস্তক্ষেপের অনেক জায়গা রয়েছে। নির্বাহী বিভাগ যেটা পরিপত্র জারি করেছিল, সেই পরিপত্র যেটা হাইকোর্ট বাতিল করেছে, আর নির্বাহী বিভাগের পরিপত্রটি কেন ত্রুটিযুক্ত ছিল যেটা হাইকোর্ট বাতিল করতে পারলো, নির্বাহী বিভাগের পক্ষ থেকে কিন্তু আমরা এই ধরনের কোনো বক্তব্য পাইনি। দ্বিতীয়ত হচ্ছে সরকারের পক্ষে এখনো সুযোগ রয়েছে একটা নতুন পরিপত্র জারি করার, সকল গ্রেডে কোটার একটা যৌক্তিক সংস্কার করে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা রেখে বাকি কোটাগুলো বাতিল করে কিন্তু সরকার চাইলে এখন নতুন পরিপত্র জারি করতে পারে। এখানে কিন্তু আদালতের কোনো বাধা নিষেধ নাই, এটা কেবলমাত্র সরকারের এখতিয়ার। আমরা কিন্তু গতকাল থেকে সেই এক দফাতে চলে এসেছি। আমরা বলছি নির্বাহী বিভাগ বা সরকার যাতে একটা সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা রেখে মেধাভিত্তিক নিয়োগ দিয়ে একটা সকল গ্রেডেই একটা কোটার একটা চূড়ান্ত সমাধান আমাদেরকে জানায়। এই জন্য আমাদের রাজপথের আন্দোলনটা চলছে। আদালতের বিষয়টা আদালতে থাকছে, আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আমরা আদালতের কাছে সুপারিশ জানাই যাতে আদালতের রায়টা আমাদের পক্ষে আসে, আর সরকারের কাছে আমাদের দাবিগুলো আমরা উপস্থাপন করছি। আমরা এতদিন পর্যন্ত আন্দোলন করে যাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের সাথে কিন্তু কেউ কথা বলেনি বা আমাদের কোনো ধরনের আশ্বাস দেওয়া হয়নি। জি, সরকারের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে যেহেতু আদালতে বিচারাধীন একটি বিষয় রয়েছে, সেটি নিয়ে আন্দোলন বা সেটি নিয়ে এখনই বক্তব্য দেয়া ঠিক হবেও না, সেটি কিন্তু বলা হচ্ছে। এবং এই জায়গায় যখন
আপনারা যখন আপিল বিভাগ থেকে বলা হয়েছে, প্রধান বিচারপতি বলেছেন যে তার কাছে পূর্ণাঙ্গ রায়, হাইকোর্ট যে রায়টি দিয়েছে সেই পূর্ণাঙ্গ রায়টি না আসা পর্যন্ত তো তারা এই বিষয় নিয়ে কিছু বলতে পারছেন না, এবং পূর্ণাঙ্গ রায় আসলে তারা তাদের পর্যবেক্ষণ নিশ্চয়ই দেবেন। সে পর্যন্ত কি অপেক্ষা করা যেত কিনা? এই পর্যন্ত অপেক্ষা করা যাবে কিনা, রায় পর্যন্ত অপেক্ষা? আচ্ছা, আমরা কিন্তু 4 জুলাই পর্যন্ত অপেক্ষা করেছিলাম। আমরা ভেবেছিলাম 4 জুলাই হাইকোর্টে এটা আপিল বিভাগের একটা সুরাহা হবে, অন্তত এটা স্টে করানো হবে, যেটা ঈদের আগেও আমরা মাননীয় অ্যাটর্নি জেনারেল বরাবর স্মারকলিপি দিয়েছিলাম এবং উনি আমাদের আশ্বস্ত করেছিলেন সেটা ঈদের আগেই এটাকে স্টে করানো হবে, যেটা একটা আইনি নিয়মও, একটা স্টে করিয়ে তারপরে এটা আপিল চলতে থাকে। 5 জুন থেকে আজকে পর্যন্ত আমরা কিন্তু অনেকটা সময় আসলে অপেক্ষা করেছি, আমরা হুট করেই শাহবাগে চলে আসিনি। ফলত 4 জুলাইও যেহেতু আমরা কোনো ধরনের সুরাহা পেলাম না এবং হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ও আসলে আমরা এখন পর্যন্ত পাইনি, তো এখানে এক ধরনের দীর্ঘসূত্রিতা হচ্ছে, যেটা আমাদের আন্দোলনের সাথে কালক্ষেপণ। ফলত আমরা আদালতের জায়গায় আমাদের আন্দোলনটি নেই, আমরা আন্দোলনটি এখন সরকার বা নির্বাহী বিভাগের জায়গায় নিয়ে গিয়েছি। জি, নাহিদ ইসলাম, ধন্যবাদ। সৈয়দ ইশতিয়াক রেজা যুক্ত আছেন আমাদের সাথে, ঢাকা জার্নালের প্রধান সম্পাদক। সৈয়দ ইশতিয়াক রেজা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সংযোগের আজকের আয়োজনে। আপনি শুনছিলেন নাহিদ ইসলামের কথাও শুনছিলেন এবং ওহিদুল ইসলাম তুষারের কথাও শুনছিলেন, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমরা দেখেছি এই বিষয়টি নিয়ে আপনার যে অবস্থান সেটিও আপনি কয়েকবার স্পষ্ট করেছেন। এখন সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এটি তো আদালতের বিষয়, তার পাশাপাশি আবার আমরা দেখছি যে সরকারের পক্ষ থেকে এটিও বলা হচ্ছে যে রাজনৈতিক উপাদান যুক্ত হয়ে গেছে এই আন্দোলনের মধ্যে। আপনি এই আন্দোলনটিকে কিভাবে দেখছেন? অনেক ধন্যবাদ। দেখেন, এই কোটা বিরোধী আন্দোলন যেটি 2018 সালে শুরু হয়েছিল, তখন যেভাবে এটিকে ব্রাপলি আকস্মিকভাবে সব কোটা বাতিল করে দেওয়া হয়েছিল, সেটা যেমন ঠিক হয়নি, তেমনি আদালতের মাধ্যমে যেভাবে এটিকে ফিরিয়ে আনা হলো সেটাও কিন্তু একটা পরিস্থিতি তৈরি করেছে। দুঃখজনক যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যার ভেতর দিয়ে একটি স্বাধীন জাতিরাষ্ট্রের জন্ম হলো, যে মুক্তিযোদ্ধারা আজকে আমাদেরকে স্বাধীন দেশ উপহার দিলেন, সেই মুক্তিযুদ্ধকে একটা প্রজন্মের মুখোমুখি দাঁড়িয়ে যেতে হলো। সেটা যে কারণেই হোক, এটা খুব সুখকর জায়গা নয়, অন্তত আমরা যারা বিষয়টাকে সমাজ বিশ্লেষণের জায়গা থেকে দেখি। হাইকোর্টের একটা রিটের মাধ্যমে, আদেশের মাধ্যমে এটা পুনর্বহাল হয়েছে। এখন দেশে তো একটা সরকার আছে, সরকার চাইলে নতুন পরিপত্র জারি করতে পারে, সেখানে কোনো বাধা নেই। সরকার চাইলে সংসদে এটা নিয়ে আলোচনা করতে পারে এবং একটা পর্যায়ে গিয়ে তা একটা চিন্তা করতে পারে এটা কি 30% থাকবে নাকি আমরা অন্য কোনো জায়গায় নিয়ে যাবো। সুতরাং সংস্কারের জায়গাটা সরকারের হাতে থাকছেই কিন্তু, এবং এটা জেদাজেদির বিষয় নয় কোনোভাবেই, কোনো পক্ষে এটা জেদাজেদি করতে পারে না। আমি খুব পরিষ্কার করেই বলি, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের একটা বড় অংশ অত্যন্ত হতদরিদ্র মুক্তিযোদ্ধা, তারা কৃষক এবং শ্রমিকের সন্তান, এবং 1971 সালে তাদের আর্থিক অবস্থার উপর যে আঘাত এসেছিল, যারা শহীদ হয়েছেন তারা তো ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা যোদ্ধাহত তারাও সাংঘাতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং তাদের সকলের ক্ষতি এখনো পূরণ হয়নি। কিন্তু এটাও ঠিক যে মুক্তিযুদ্ধ 52-53 বছরের পরে এখন মুক্তিযুদ্ধের সন্তান আপনি সরাসরি ভাবে বেনিফিশিয়ারি পাবেন না, স্বাভাবিক কারণে নাতিপুতি এদের ঘরে যেতে হচ্ছে। সেই আলোচনাটা ন্যায্য ভাবে করা দরকার, ন্যায্য ভাবে সেটা হওয়া দরকার, কোথাও যেন কোনো অন্যায্যতা তৈরি না হয়। এবং শহরে যে নাগরিক মুক্তিযুদ্ধ আমরা যাদের দেখি, তাদেরকে দিয়ে আসলে মুক্তিযুদ্ধকে বিবেচনা করা যাবে না। প্রচুর পরিবার আছে মুক্তিযুদ্ধের ভিকটিম, যারা এখনো দারিদ্র সীমার নিচে বাস করছে, কিন্তু সেটাকে একটা ন্যায্যতার জায়গায় আনতে হবে। একটা কথা বলি, এই যে কোটা বিরোধী আন্দোলন যারা করছেন তারাও কিন্তু সংস্কারের কথাই বলছেন, কিন্তু আন্দোলনের স্লোগান দেখবেন কোটা প্রথা নিপাত যাক, এই জায়গাগুলো কন্ট্রাডিক্ট। এবং কোটা যে পৃথিবীর নানা দেশে আছে সেটা আমি আপনাকে একটু, যদি আপনি সময় দেন আমি আপনাকে দেখাই। মার্কিন যুক্তরাষ্ট্রে, ভারত এবং পাকিস্তানে বড় আকারেই কোটা আছে। ভারতে ভেটারান বেনিফিটটা অনেক বড় আকারেই আছে, যারা বিভিন্ন যুদ্ধে আহত হয়, নিহত হয়, তাদের পরিবারগুলো, সেটা বড় আকারে আছে। পাকিস্তানেও আছে। মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষা, সামাজিক এবং সুরক্ষা সহ নানা খাতে সংরক্ষণ, ওরা কোটা বলে না, ওরা বলে রিজার্ভেশন প্রসেস। বিশেষ করে কালো মানুষের জন্য অনেক রাজ্যে চাকরি সহ নানা খাতে বিশেষ সুবিধা আছে, অর্থাৎ অনগ্রসর জাতির জন্য। আমাদের মতো দেশের সরকারি চাকরিটা একটা বিরাট ব্যাপার সকলের কাছে, সুতরাং এইটা নিয়ে চিন্তা বেশি। কিন্তু যুক্তরাষ্ট্রের দিকে যদি তাকান, আপনি কানাডার দিকে তাকান, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, পজিটিভ অ্যাফার্মেটিভ অ্যাসিস্ট্যান্স,
যেটাকে সাধারণভাবে বলা হয় পজিটিভ ডিসক্রিমিনেশন। এটার আওতায় কিন্তু নগদ সাহায্য দেওয়া, খাদ্যে ভর্তুকি দেওয়া, শিক্ষা খাতে সাহায্য করা, স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া সহ চাকরি ক্ষেত্রেও সুযোগ সুবিধা দেওয়া হয়। বাড়ি ভাড়া করে দেওয়া, এরকম কাজও করা হয় কিন্তু যার বাড়ি নেই। আমরা যদি একটু অন্যদিকে তাকাই, সাউথ আফ্রিকার ক্রিকেট দলে কিন্তু 6 জন ব্ল্যাকের উপস্থিতি বাধ্যতামূলক। কালো খেলোয়াড়কে নিতেই হবে। আপনি যদি একটু নরওয়ের দিকে তাকান, ফ্রান্সের দিকে তাকান, দুটো ইউরোপিয়ান কান্ট্রি, সেখানে নারীদের জন্য বিশেষ কোটা আছে। বাংলাদেশে এক সময় নারীদের কোটা ছিল এবং আমি বিসিএস ভাইভাতে দেখেছি নারীদের সংখ্যা ক্রমেই কমছে কোটা উঠিয়ে দেওয়ার কারণে। সুতরাং কোটা যে কোনো কোনো ক্ষেত্রে পিছিয়ে পড়া মানুষকে সাহায্য করে, এতে তো কোনো সন্দেহ নেই। নজরুল ইসলাম খান ভাই এখানে আছেন, উনি আরো ভালো করে বলতে পারবেন শিক্ষা খাতে কোটা আছে, কোটা থাকার ফলাফলটা কি। আবার কোথাও কোথাও কোটার যে এবিউজ হয় না, অপব্যবহার হয় না, এটাও আপনি বলতে পারবেন। এটাও বলতে পারবো না সেটা। জি, আমি আবারও বলবো মুক্তিযুদ্ধের কোটাটা 30% থাকবে কিনা এটা নিয়ে চিন্তা করা দরকার। এটা এবং এই বৈজ্ঞানিক পদ্ধতিতে নিশ্চয়ই পুনর্বিন্যাসে এটা একটা যৌক্তিক জায়গায় নিয়ে এই বিতর্কটা বন্ধ করা প্রয়োজন জাতির স্বার্থে। জি, এনআই খান আপনার কাছে আসতে চাই, সাবেক শিক্ষা সচিব যুক্ত আছেন, ধন্যবাদ যুক্ত হবার জন্য। এই যে 2018 সালে এত বড় আকারে আন্দোলন হলো, এর পরবর্তীতে আমরা দেখলাম যে সরকার সব ধরনের কোটাই বাতিল করলো। সেই সময়ই পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে যারা আসলে এই কোটার সুবিধাটা পেতেন তারা আইনি প্রক্রিয়ায় যেতে পারেন, বা একেবারেই অনগ্রসরমান যে জনগোষ্ঠী রয়েছে তাদেরকে বঞ্চিত করার বিষয়টি যদি সে সময় না হতো, সুরাহার কোনো সুযোগ সে সময় ছিল কিনা, তাহলে আজকে হয়তো বা এই পরিস্থিতি হতো না। আপনি কি মনে করেন? তখন একটা উত্তেজনাকর পরিস্থিতি ছিল, আমার মনে হয় কিছুটা অভিমানও কাজ করেছে। তো সেই সময় আমার মনে হয় এটা বন্ধ করে দেওয়া ঠিকই ছিল, আমার কাছে মনে হয়। এখন আমি যেটা দেখছি, আমাদের সবসময় এখন যেমন বলা হচ্ছে, আমি তো মনে করি এখন কোর্টের এখতিয়ার, একটু আগে যেটা শুনলাম সেটা কোর্টের পূর্ণাঙ্গ রায় না হলে, আর তাছাড়া সরকার থেকে আমরা দেখি অভিজ্ঞতা থেকে, কোর্ট থেকে একটা রায় দিলে সরকার থেকে সাধারণত নির্বাহী বিভাগ থেকে এটা করতে চায় না, ভয় পায়, কন্টেম্পট অফ কোর্ট হয়। আমার যেটা মনে হচ্ছে যারা আন্দোলন করছে তারা একইভাবে কন্টেম্পট অফ কোর্টের ভয়ে তারা বলছে সরকারের কাছে আমরা এখন আবেদন জানাচ্ছি, আমার কাছে তাই মনে হচ্ছে। কিন্তু কোর্ট থেকে এই ডিসিশন আসছে, কোর্ট থেকে এই সমাধান হওয়া উচিত, কোর্টের কাছে আবেদন করা উচিত, আমার কাছে মনে হচ্ছে তাই। দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে যে বিকল্প খোঁজা উচিত আমাদের, যেমন প্রতিবন্ধীদের কোটা, কয়জনে প্রতিবন্ধী কোটায় সুযোগ সুবিধা পায়, সুতরাং তাদেরকে অন্য সুযোগ দেওয়া যায় কিনা। অনেক উন্নত দেশে কিন্তু তাদের জন্য আবাসনের ব্যবস্থা আছে, তাদের জন্য ভাতার ব্যবস্থা আছে, আমাদের এখানে অবশ্য ভাতা আছে, সাফিসিয়েন্ট হয়তো নাই, তারপর ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আছে, লেখাপড়ার ব্যবস্থা থাকে। সেটা আমার মনে হয় বিকল্প চিন্তা করা উচিত, কারণ একটা সেন্টিমেন্ট মানুষের ভিতরে, ইয়াংদের ভিতরে এসছে যে এই কোটার বিরুদ্ধে। আমরা তো দেখি যে প্রাইমারি স্কুলে পোষ্য কোটা আছে 20%, বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো টিচারদের ছেলেমেয়েরা তো ভর্তি হলে কম নাম্বারে তারা ভর্তি হতে পারে, সেখানে তো কোনো কথা শুনছে না। সুতরাং সেই অনেকগুলো কারণ আছে যার জন্য হয়তো আওয়ামী লীগের সেক্রেটারির তরফ থেকে এসব কথা বলা হচ্ছে, সন্দেহ করছেন, সত্য মিথ্যা যাই হোক। তো আমার কাছে মনে হয় এটা সমাধান কোর্টে যেতে হবে, কোর্ট থেকেই সমাধান করতে হবে। তারপরে কোর্টের ফাইনাল যখন একটা জাজমেন্ট আসবে ডিটেইল, তখন একটা রিভিউ পিটিশন করতে পারে, রিভিউ হতে পারে, তারপরে ফাইনালি এরপরে সরকারের কাছে ধর্ণা দিতে পারে, তারপরে যে করা যেতে পারে। কিন্তু আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে কিন্তু আমি মনে করি যে কোটা না থাকাই ভালো, তার কারণ বারবার যখন একটা এ ধরনের আন্দোলন হচ্ছে, কিন্তু আবার যখন চিন্তা করি যৌক্তিকতার দিক থেকে, দেখি যে আমি বিসিএস এ ভাইভাতে গেছি, সেখানে আমি একজন মাত্র মেয়ে পেয়েছি 15 থেকে 20 জনের ভিতর, মানে অনলি 5%। জি, যারা পিছিয়ে আছে তাদের সুযোগ দেওয়ার ক্ষেত্রে আবার এটি বিবেচনা করার সুযোগ আছে বলে আপনি মনে করছেন? জি, এটা একটা মানে স্ববিরোধিতার মতো বিষয়, কিন্তু সবার কথা শোনা দরকার। আর একটা হচ্ছে, জি, অনেক ধন্যবাদ। আমরা বিরতির পর আবারও আসবো আলোচনায়, আপনারা আছেন আমাদের সঙ্গে। একটা বিরতির পর ফিরছি। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরছি, নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন।
সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা আছেন একাত্তর সংযোগে। আজকের একাত্তর সংযোগে আমরা কথা বলছি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন চলছে সেই আন্দোলন প্রসঙ্গে। আমাদের সাথে সাবেক শিক্ষা সচিব এনআই খান, ঢাকা জার্নালের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা যুক্ত আছেন। এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন অধ্যাপক ডক্টর এস.এম. মাসুম বিল্লাহ, তিনি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমাদের সাথে এই যে কোটা সংস্কারের আন্দোলনের প্রধান সমন্বয়ক তিনি ছিলেন নাহিদ ইসলাম, কেন্দ্রীয় সমন্বয়ক তিনি ছিলেন, কিন্তু যেহেতু তাদের শাহবাগে কর্মসূচি ঘোষণা করবার, পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন, এই কারণে এই মুহূর্তে নাই, না হলে হয়তো আমরা তার কাছ থেকে আরও কিছু বক্তব্য পেতাম। এস.এম. মাসুম বিল্লাহ, আপনার কাছে এখানটায় আসতে চাই। এই যে যারা আন্দোলন করছেন তারা বলছেন যে সংকট জিইয়ে রাখা হয়েছে এই কোটা সংস্কারের বিষয়টি, এবং সমাধানে তারা চান কমিশন গঠন করা হোক। আপনি পুরো আন্দোলনটিকে কিভাবে দেখছেন? ভালো তো, একটা কমিশন গঠনের আইডিয়া কিন্তু খারাপ না। আপনি যদি ভারতেও এই বিষয়টি নানান সময়ে কথা আকারে এসছে, ওদের সিস্টেমটা কিন্তু কনস্ট্যান্ট রিভিউ এর মধ্যে থাকে। হ্যাঁ, কনস্ট্যান্ট রিভিউইং সিস্টেমটা সব জায়গায় ভালো, এবং আমি এটাকে উৎসাহিত করি। একটা কমিশন করে এর যে অবজেক্টিভিটি, এর যে রিজনেবলনেস, এটা কিন্তু খুব যোগ্যভাবেই যাচাই করা যায়। ছাত্ররা তাদের যে আবেগ, তাদের অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে কতগুলো কারণে এই আন্দোলনটি আমরা পূর্ণাঙ্গভাবে সমর্থন দিতে পারছি না। আমরা বলতে বোঝাচ্ছি, আমি শিক্ষক হিসেবে বলছি না, আমি একজন নাগরিক হিসেবেই বলছি। সেটা হচ্ছে আমরা যখন মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এবং এই সব বিষয়ে যে সকল কথা বলবো, সেখানে যথেষ্ট সতর্ক থাকতে হবে, এবং যেভাবে ঢালাওভাবে আমাদের ছাত্রছাত্রীরা বৈষম্যকে সংজ্ঞায়িত করছে সেটা আমাদেরকে আতঙ্কিত করে তোলে। কেননা কোটা সিস্টেম সাংবিধানিক আইন বিজ্ঞানে, এনআই খান এখানে আছেন, সবসময় একটা সৌন্দর্য হিসেবে ধরা দেয়। আমরা যে লিটারাল ইকুয়ালিটির কথা বলি, লিটারাল ইকুয়ালিটি একটা অসমতা সমাজে, যে সমাজটা অসমতায় নিমজ্জিত, সেই সমাজে কখনোই গ্রহণযোগ্য নয়। সুতরাং কোটা সিস্টেমটা একটা আদর্শ সিস্টেম। দেখতে হবে যে এটা কতটা যুক্তিযুক্তভাবে প্রতীয়মান হয়েছে। এখন এই যে 54 ভাগ আছে, এইটাকে আমরা কতটুকু অবজেক্টিভ আকারে আস্তে আস্তে গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে আসতে পারি। কিন্তু ধরেন 2018 সালে একটা আন্দোলনের মুখে বাতিল করে দেওয়া হলো, তো ওই বাতিল করে দেওয়াটাই আমি মনে করি আসলে খারাপ ছিল। বাতিল করে দেওয়া ঠিক হয়নি, ওটাই আসলে অসাংবিধানিক ছিল। সে সময় সংস্কার করা যেত নিশ্চয়ই। রাইট, মুক্তিযুদ্ধ যে প্রজন্ম রয়েছেন তারা এটা আদালতে চ্যালেঞ্জ করেছিলেন, হাইকোর্টে তারা জিতেছেন। আমাদের ওয়েট করতে হবে অ্যাপিল বিভাগ কি রিজনিং নিয়ে হাজির হন। সে পর্যন্ত এই আন্দোলনটিকে কিন্তু আমি ইম্যাচিওর এবং অপরিপক্ক মনে করছি। আমাদের সবার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। জি, সৈয়দ ইশতিয়াক রেজা, এখানটায় আপনার কাছে আসতে চাই। এই যে শিক্ষার্থীরা বাংলা ব্লকেট এর নামে তারা বিভিন্ন সড়ক, রেল অবরোধ করে রাখছেন, খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ তাদের ভোগান্তি অনেক হচ্ছে। আবার এদিকে সরকার বলছেন যে এটি একেবারেই আইনি বিষয়ে, আইনি কার্যক্রম ছাড়া বা প্রক্রিয়া ছাড়া এর সমাধান সম্ভব নয়, আদালতের বাইরে সমাধান সম্ভব নয়, এনআই খানও বলেছেন। আপনার পর্যবেক্ষণ এখানে কি বা বিশ্লেষণ কি? আদালতের বাইরে কোনো ধরনের সমাধানের বা শিক্ষার্থীদের এখন শান্ত করার কোনো রকম, যারা আন্দোলন করছেন, সুযোগ আছে কিনা? আছে, অবশ্যই আছে। আপনি আদালতের বাইরে গিয়েও করতে পারেন, অন্তত আলোচনা তো করতে পারেন। আদালত তো কোথাও আলোচনা করতে তো না করে, জেদ বজায় রাখার মধ্যে তো কোনো কিছু নাই। আপনি উভয় পক্ষ একটা আলোচনায় ডাকেন, একটু চিন্তা ভাবনা করেন যে কোথায় আপনি আমি রেশনাল হতে পারি। কারণ একটু আগে একজন পাবলিক সার্ভিস ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের একজন মানুষের সাথে কথা হচ্ছিল, তিনি দীর্ঘদিন এই নিয়োগ প্রক্রিয়ার সাথে আছেন, যেটা হলো কখনোই মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা বা মুক্তিযোদ্ধা কোটা 8 থেকে 10% বেশি ব্যবহৃত হয়নি, দিয়েও পাওয়া যায়নি। তাহলে বোঝা যাচ্ছে যে এটা আসলে সেইভাবে কাজ করছে না। এটাকে যাতে যৌক্তিকভাবে কাজ করে, সক্রিয়ভাবে কাজ করে, সেটা তো করতে হবে। আরেকটা হলো, যারা কোটা আন্দোলন করছে তারা কিন্তু একটা ভয়ঙ্কর কথা বলছে, মেধার কথা বলছে। যারা কোটা পাচ্ছে তারা মেধাবী নয়, এইটা বলার ধৃষ্টতা তারা পায়নি। তাকে তো একটা রিটেন পরীক্ষা দিয়ে আসতে হয়, তাকে একটা প্রিলিমিনারিতে উত্তীর্ণ হতে হয়, তারপরে কোটার কথা ভাবা হয়। কোটা চিন্তা করা হয় কিন্তু ওই তাদের 100 জনের 5 জন এখানে না জেনে না বুঝে একটা বলে দিল কোটা প্রধানই পাচ্ছা, কোটা নয় মেধা। এই একটা অদ্ভুত স্লোগানের মধ্যে আমরা জাতি পড়েছি। আর মেধা কথাটাও তো খুব আপেক্ষিক।
আপনি কাকে মেধাবী বলবেন? ক্যাডেট কলেজে যে ছেলেটি পড়েছে বা মেয়েটি পড়েছে, ঢাকার বিকারুন্নেসা, হলি ক্রস কিংবা আইডিএল এ পড়েছে, এইসব স্কুলে বাচ্চারা দিনে 2টা করে টিচার, প্রতি সাবজেক্টে 2টা করে মাস্টার রাখে। এখন তার সাথে কি আপনি বুরুঙ্গামারির একটা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের একটা স্কুলের ছেলেকে তুলনা করবেন বা মেয়েকে করবেন? যে মেয়েটি অত্যন্ত কষ্ট করে 7 মাইল দূরে গিয়ে লেখাপড়া করে সংসারের ঘানি টানে, সেই মেয়েটাকে আপনি মেধাবী বলবেন না? তো মেধা তো এরকম করে যাচাই করা। অনেক আমি দেখছি অনেক শিক্ষিত মানুষও মেধাবী করে চিৎকার করছে, কিন্তু কন্টেক্সচুয়াল হতে পারছে না। লাইফ ইজ কন্টেক্সচুয়াল। মেধাবী বলাটাও তো কনটেক্সট, আপনার আমার পারিবারিক প্রেক্ষাপট। এইগুলো যদি মানুষ না বুঝতে পারে, অন্তত রেশনাল পিপল, এরা বিশ্ববিদ্যালয়ে পড়ায় যেই শিক্ষকরা এই কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের, আমাদেরও সমর্থন আছে, আমি তো বলছি ন্যাশনাল জায়গায় নামিয়ে আনতে হবে, কিন্তু যারা সমর্থন দিতে গেলেন সেই শিক্ষকরা কি কখনো বলেছেন আমার সন্তানের জন্য যে বিশ্ববিদ্যালয় কোটা আছে সেটা যেন না থাকে, সেখানে মেধার ভিত্তিতে হোক, আমার পোষ্যদের জন্য যেটা আছে সেটা যেন না থাকে? এগুলো সবই ন্যায্যতার প্রশ্ন। আপনি ন্যায্যভাবে ভাবতে পারছেন কিনা, প্রেক্ষাপট নির্ভর হতে পারছেন কিনা, পরিপ্রেক্ষিত চিন্তা করে কথা বলছেন কিনা, এবং আপনি যৌক্তিকভাবে চিন্তা ভাবনা করছেন কিনা, সেটি গুরুত্বপূর্ণ। এনআই খান, আপনি বলছিলেন যে দুটো বক্তব্যই আপনার ছিল যে এই কোটা ব্যবস্থা সেটি বাতিল করা উচিত, আবার বলছিলেন যে এই কারণে আপনি দেখছেন যে নারীদের সরকারি চাকরিতে আসা বা ভাইবা বোর্ড আপনি দেখেছেন সেটিও কমে গেছে। সেক্ষেত্রে এই কোটার সুবিধাটাই তো দেয়া হয়েছে যারা পিছিয়ে পড়ে আছেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্য বা তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য। সেখানটায় যদিও বৈজ্ঞানিক পদ্ধতিতে, যেটি সৈয়দ ইশতিয়াক রেজাও বলেছেন, অধ্যাপক ডক্টর এস এম মাসুম বিল্লাহ বলেছেন, পুনর্বিন্যাস করা হতো একটা নির্দিষ্ট সময় পর পর, এবং প্রতি বছর চাকরির পরীক্ষা হওয়ার পরের ফলাফল সেটি বিশ্লেষণ করেও, যদি নিয়োগের বিষয়টি বিশ্লেষণ করে যদি করা হতো, তাহলে কি আজকের এই পরিস্থিতি সেটি ঠেকানো যেত কিনা? আমার মনে হয় যে কন্টিনিউয়াস একটা ইভালুয়েশনের বিষয়, পুনর্মূল্যায়নের বিষয় তো আছে আমাদের দেশে, আসলে কিন্তু এটা হয় না, যার জন্য আন্দোলন হয়। কন্টিনিউয়াস যদি পরিবর্তন হয় তাহলে হয় না, এটা ঠিক আপনি যেটা বলেছেন, আপনার সাথে একমত। তবে আমাদের এখানে আরো অনেক এলিমেন্ট থাকে, রাজনৈতিক এলিমেন্ট থাকে, অনেক সময় যৌক্তিকতা, পুলিশে অ্যাকশন হবে এক সময়, তারপরে হয়তো দেখা যাবে যে খুন খারাপি হয়ে যাবে, তখন সরকারের বিরুদ্ধে আন্দোলন। কিন্তু বেসিক্যালি একটা ডেট ইস্যু, এইটা কারা মামলা করেছে, সে মামলা আবার পার্সু করছে, এবং মামলা সেটা চালানোর জন্য এখন একটা রায় হয়েছে, কিন্তু এটা কিন্তু আমার কাছে মনে হয়েছে ডেড ইস্যু হয়ে গেছিল। সেটা যৌক্তিক হোক আর অযৌক্তিক হোক, আমার মনে হয় সরকার অনেকটা অভিমান করে পুরাটাই বন্ধ করে দিয়েছিল। কিন্তু এখন যে অবস্থা আমি দেখছি, যে কোনো সময় বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, তার প্রেক্ষিতে আরো হয়তো আরেকটা আন্দোলন শুরু হয়ে যেতে পারে। আমার কাছে মনে হয় যে এটা কোর্টের রায়ের পর্যন্ত অপেক্ষা করা উচিত, তারপরে রিভিউ করা উচিত, এরপরে সরকারকে চাপ দেয়া বা বলা যে না, এরপরে একটা সার্কুলার বা যাই হোক বা রিভিউ করা সরকারের তরফ থেকে সেটা করতে পারে। কিন্তু এখন এই অবস্থায় আমার তো মনে হয় না যে সরকার এটা কোনো পরিবর্তন করে নতুন একটা সার্কুলার দিতে পারবে। সুতরাং যারা বলছে, এর বলার প্রেক্ষিতে কিন্তু সরকারে যারা আছেন, মন্ত্রী মহোদয়, অন্যরা, তারা কিন্তু সুন্দর করার অত্যন্ত স্বাভাবিক আমার কাছে মনে হয়। জি, কিন্তু সৈয়দ ইশতিয়াক রেজা যেটি বলছিলেন, আলোচনার তো সুযোগ আছে, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করছেন, সেই জায়গাতে তো শিক্ষার্থীদের সাথে এই বিষয়গুলো নিয়েও তো আলোচনার সুযোগ রয়েছে। ডেফিনেটলি আলোচনা করে তো সহজে শান্তিপূর্ণভাবে সেটা সমাধান করা সম্ভব, কিন্তু হয়তো ওয়েট করছে অনেক, যে কোনো ডিসিশন নেওয়ার অনেকগুলো প্রক্রিয়া থাকে, অনেক সময় দেখে যে কতদূর যায়, ওয়েট অ্যান্ড সি, তারপরে প্রথমে অনেক সময় আলোচনা করলে দেখা যায় যে চেপে বসে। আমরা তো অনেক বিষয় নেগোশিয়েট করেছি, সুতরাং দেখি যে যারা অভিজ্ঞ, যারা পলিটিক্যাল আছে বা সরকারে অনেক সিনিয়র আছে, তারা হয়তো চিন্তা করছে এখন তো কথা বলার সময় না, কারণ এখন তো কোর্টে অলরেডি বিচারাধীন। অবশ্যই সেটি তো রয়েছে, কিন্তু এইভাবে একই সাথে আপনি জানেন শিক্ষকরাও আন্দোলনে রয়েছেন, এবং শিক্ষাঙ্গন এভাবে যদি সেখানটা একটা বড় ধরনের শিক্ষা ব্যবস্থায় তো প্রভাব পড়ছেই। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে আমরা প্রত্যয় স্কিম নিয়ে কথা বলবো। আপনারা আছেন আমাদের সঙ্গে। দর্শক, সবশেষ বিরতির পর ফিরছি, নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা আছেন একাত্তর সংযোগে, ফিরে এসেছি বিরতির পর। আমরা বিরতির আগে কথা বলছিলাম
কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন চলছে সে প্রসঙ্গে, এবং আজকে 8 দিন ধরে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা কিন্তু কর্মবিরতিতে আছেন, এবং এতে করে কিন্তু এই দুটি আন্দোলনের কারণে আমরা দেখছি যে অচল হয়ে পড়ছে দেশের উচ্চ শিক্ষা ব্যবস্থা। এবং পেনশন স্কিম প্রত্যয় সেটি বাতিলের দাবিতে শিক্ষক কর্মচারীদের এই কর্মবিরতি, এবং শিক্ষকরা জানিয়েছেন যে তারা তাদের সম্মান আদায়ে এই আন্দোলন চালিয়ে যাবেন। আমাদের সাথে যুক্ত আছেন সাবেক শিক্ষা সচিব এনাই খান, সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর এস এম মাসুম বিল্লাহ। ডক্টর এস এম মাসুম বিল্লাহ, আপনার কাছে আসতে চাই, যেটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি, তিনি বলেছেন প্রত্যয় নিয়ে সরকারের পক্ষ থেকে ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে। আবার গণমাধ্যমকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে প্রত্যয় স্কিম নিয়ে ভুল বোঝাবুঝি থাকতে পারে, বাস্তবতা বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দিয়েছেন। আপনারা সেটা কি বিবেচনায় নেবেন কিনা, এবং আপনার মন্তব্যও কি জানতে চাই যে সরকারের পক্ষ থেকে যে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এটি বলেছেন সে বিষয়ে। রাইট, আমি এই বিষয়ে বলবো জাস্ট আগের ইস্যুতে একটা অবশ্যই, সেটা হলো যে ছাত্রদেরকে আউটরাইটলি বাতিল করতে হবে না, তারা কি বলতে চাচ্ছে শুনতে হবে এবং আমাদের মেধা প্রজ্ঞা দিয়ে রাজনৈতিক নেতৃত্বের জায়গা থেকে আশ্বস্ত করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আদালতের বিষয় আদালত দেখবেন সরকারকে তা কিন্তু পদক্ষেপ নেওয়া থেকে নিবৃত্ত করে না। সরকার তার পলিসি নির্ধারণ করবেন, এবং ওয়াই ডোন্ট দ্য গভর্নমেন্ট রিপোর্ট টু দি কোর্ট যে লুক থ্রু দি অ্যাটর্নি জেনারেল, লুক দিস ইজ দি ডেভেলপমেন্ট, দেন কিন্তু সরকারের কি বলে আদালতের রায় কিন্তু নতুনভাবে রিভাইজড হতে পারে। ওইটা হলো ওই প্রশ্ন। আর দ্বিতীয় হলো এই পেনশন স্কিম নিয়ে, এটাকে আমি শুরুতে প্রশংসা করে নেব, এবং যে সুরক্ষা বলয় মাননীয় প্রধানমন্ত্রী করছেন সেটাকে আমরা সর্বতোভাবে স্বাগত জানাই, এবং যে 4টা স্কিম প্রথমেই শুরু হয়েছিল সেটাকে কিন্তু আমরা সর্বান্তকরণে অভিনন্দন জানিয়েছি। কিন্তু প্রত্যয় যেটা ইন্ট্রোডিউস করা হলো উইদাউট এনি কনসালটেশন উইথ দি টিচার্স, দি মেন স্টেক হোল্ডার্স, সেইখানে আমাদের একটা আপত্তির জায়গা রয়ে গেছে, এবং খুব প্রত্যয়ীভাবে প্রত্যয়ের প্রশংসা করতে পারছি না। এবং আপনি যথার্থই বলেছেন এটা শুধুমাত্র টাকা পয়সার হিসেবের ব্যাপার নয়, শিক্ষকরা কিন্তু টাকা পয়সার ব্যাপারে কথা বলতে খুব কুণ্ঠিত বোধ করে, এটা মর্যাদার প্রশ্ন। কেন, আপনাকে কয়েকটা পয়েন্ট বলি আমি। ধরেন যে 1 জুলাই এবং 30শে জুন এই 2টা ডেটে যারা জয়েন করবে 30 বছর পরে তারা সমান টাকা নিয়ে বের হবেন না। তাহলে একই কলিগ একদিনের ব্যবধানে এই যে পাশাপাশি থাকবেন, এইটা যে বৈষম্য হচ্ছে সেটা আমরা আইনিভাবে মনে করছি যে দেশে প্রতিষ্ঠিত আইন এবং সংবিধানের যে আশা আকাঙ্ক্ষা তার ব্যত্যয় এখানে ঘটছে। আর একটা কারণ এটা হচ্ছে, সেটা হলো আপনি যখন একটা সুবিধা দেবেন, প্রতিষ্ঠিত সুবিধা, সেই সুবিধার ব্যত্যয় করে নিম্ন করে আপনি আর পদক্ষেপ নিতে পারবেন না, ওইটার আরো উৎকর্ষ হতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে দিস ইজ এ ক্রাইসিস অফ কমিউনিকেশন, অথবা বাস্তবগতভাবেই কোনো একটা কিছু রয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে এইখানে যদি একটু বসা যায় তাহলে কয়েকটা পয়েন্ট আউটরাইটলি কিন্তু সলভ হয়ে যাবে। কয়েকটা পয়েন্ট শুধুমাত্র আমাদের এখনো বিরোধের জায়গা রয়ে গেছে। আর একটা হচ্ছে যে এই যে নতুন যে স্কিম আসবে, এখানে দেখবেন যে নতুন করে ছাত্ররা, মেধাবী ছাত্ররা এখানে শিক্ষকতায় আসতে অনুৎসাহিত বোধ করবে, বা আসবে বিদেশে চলে গেলে আর কখনো এখানে ফেরত আসবে না। তাহলে হায়ার এডুকেশনের ভবিষ্যৎ মোকাবেলায় বা ভবিষ্যতের যে শঙ্কা সেটাকে আমরা অ্যাড্রেস করবার জন্য শিক্ষকরা আন্দোলন করছে। আপনাকে একটা তথ্য দিই যে বাংলাদেশে সরকারি যে বেতন স্কেল চালু হয়েছে 73 সালে, এবং সর্বশেষে এটা রিভাইজ করা হয়েছে 2015 সালে। তো গত যে 38 বছর, এই 38 বছরে 5 বছর অন্তর অন্তর নতুন স্কেল দেওয়া হয়েছে, এবং বেতন বেড়েছে 48.8% হারে। সেই অনুসারে আপনি যদি নেক্সট 30 বছর ধরেন, তাহলে যদি আমি কম করে 4টি স্কেলও ধরি, তাহলে 30 বছরে আপনার বেতন 78,000 টাকা করে হয় 5,05,000 টাকা। এক্ষেত্রে মাসিক যে পেনশন সেটা হচ্ছে আপনার 2,48,000 টাকা, অর্থাৎ 90% হারে। আর আনুতোষিক হবে হচ্ছে 5,72,88,000 টাকা। অথচ যদি নতুন নিয়ম ইন্ট্রোডিউস করা হয় তাহলে এটা আপনি শুধু পাবেন 1,24,000 টাকা করে, একবারের যে টাকাটা সেটা আপনি পাবেন না। সুতরাং এখানে শিক্ষকরা খুব ইনসিকিউর ফিল করছেন যে কেন এখানটায় মানে শিক্ষকরা, যেটি এর আগেও আমাদের শিক্ষকদের সাথে কথা হয়েছে, তারা বলছিলেন যে জি আলোচনার মাধ্যমে মানে তাদের সাথে আলোচনা করুক সরকারের পক্ষ থেকে, যেটি শিক্ষকদের পক্ষ থেকে। সময় অল্পতায় আমি সৈয়দ ইশতিয়াক রেজা আপনার কাছে চলে যাচ্ছি। শিক্ষকদের সাথে বারবারই কথায় তারা একটি বিষয় বলছেন যে তাদের অসম্মান বা অবনমন, এই বিষয়টি তারা সামনে তুলে আনছেন, এবং মার্চে প্রজ্ঞাপন জারি হলো, এরপর শিক্ষকরা বারবার এই বিষয়ে কথা বলেছেন। আপনার কাছে কি মনে হয় যে এই বিষয়টিকে একেবারে আন্দোলনের পর্যায়ে আনার আগে শিক্ষকদের সম্মানের জায়গাটি সামনে রেখেও আলোচনা করা উচিত ছিল কিনা?
আলোচনা করা উচিত ছিল। এর সাথে আমি দ্বিমত পোষণ করব না, কোনোভাবেই কোনো কিছুই ধরেন আলোচনার বাইরে থাকতে পারে না। বঙ্গবন্ধুর যদি আপনি অসমাপ্ত আত্মজীবনী কিংবা কারাগারের রোজনামচা পড়েন, উনি কিন্তু প্রত্যেকটা জায়গায় বারবার আলোচনার কথা বলেছেন। উনি আলোচনা থেকে কখনো পিছপা হন। এই আলোচনা না করাটা হলো এক ধরনের অসহিষ্ণুতা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, আমি মাসুম বিল্লাহর কথা শুনছিলাম, যিনি 30 তারিখে যোগ দিবেন আর 1 জুলাই যোগ দিবেন। 1 জুলাই যিনি যোগ দিচ্ছেন তিনি কিন্তু জেনে বুঝেই যোগ দিচ্ছেন যে তিনি এই প্রত্যয় স্কিমের আওতায় করবেন। সুতরাং এটা তার চয়েস। কিন্তু আপনি ফ্রিডম অফ চয়েস যখন চিন্তা করবেন, এটা তার চয়েস। দ্বিতীয় কথা হলো, এখানে আমাদের একটা সমস্যা তৈরি হয়েছে, আনফান্ডেড ডিফাইন্ড বেনিফিট বলে যে একটা কথা আছে, অর্থাৎ আমি কোনো কিছু কন্ট্রিবিউট করবো না কিন্তু রাষ্ট্রের টাকা আমি নেবো। রাষ্ট্রের টাকা তো পাবলিকের টাকা। ওখানে যে তারা প্রভিডেন্ট ফান্ডটা পাচ্ছে সরাসরি জনগণের করের টাকাটা আমলারাও পাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পাচ্ছেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের লোকেরা পাচ্ছে। এই আনফান্ডেড ডিফাইন্ড বেনিফিট পৃথিবীর কোথাও এখন বেশিরভাগ দেশে নাই। আপনাকে কন্ট্রিবিউটরি সিস্টেমেই যেতে হবে। 2004 সালে ভারতে চালু হয়েছে। আপনি ইউরোপিয়ান দেশগুলোতে গিয়ে দেখবেন, আমি নিজে ইউরোপিয়ান ইউনিয়নের একজন প্রাক্তন কর্মকর্তা হিসেবে বলছি, আমি কিন্তু ব্রাসেলসের স্টাফ ছিলাম, বাংলাদেশ সেখানেও কিন্তু সেটা কন্ট্রিবিউটরি সিস্টেম। আপনি যত পার্সেন্ট দেবেন তত পার্সেন্ট সংস্থা দেবে, তার উপর একটা ইন্টারেস্ট কাউন্ট হতে থাকবে। ভবিষ্যতে গিয়ে আপনি কি পাবেন। এখন আমি মনে করি এককালীন টাকার বিষয়টা যেটা বলছেন রিটায়ারমেন্টের পরে, এইটা নিয়ে আলোচনা করা দরকার। আপনি আলোচনা করেন যে তারা যদি তাদের কোথাও গ্রিভেন্স থাকে, নতুন যারা শিক্ষক হয়েছেন তাদের জায়গা থেকে যদি কোথাও মনে হয় যে না তারা এতে বেনিফিটেড না। আরেকটা হলো সমতার জায়গাটা। আপনি শিক্ষকদের জন্য প্রত্যয় করেছেন, তাহলে ওদের জন্য সেবক কেন, সকলের জন্য একই কর। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলবো যেটা খারাপ লাগতে পারে মাসুম বিল্লাহ। গত 15-16 বছরে আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে বড় কোনো পাবলিক ইস্যুতে কথা বলতে দেখিনি। তারা আজকে যখন তাদের ঘরে এটা পড়েছে তখন তারা কথা বলছেন। তারা জোর দিয়ে বলছেন না প্রত্যয় স্কিম সকলের জন্য খারাপ, যে তাদের জন্য। প্রত্যয় স্কিম কিন্তু স্বশাসিত, স্বায়ত্তশাসিত, এরকম সংবিধিবদ্ধকরণ সেই জায়গায় অ্যাপ্লিকেবল। দ্বিতীয় কথা হলো মেধার যে কথাটা বলা হচ্ছে, আবারও সেই জায়গাটায় যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা গত কয়েক বছর যেসব কাণ্ড কারখানা করেছেন, বিশ্ববিদ্যালয়ে এখনো যেভাবে নানা জায়গায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে, সেটা যে ভোটার নিয়োগ প্রক্রিয়ায় পরিণত হয়েছে, সেটা কি মেধা আকর্ষণ করছে? এই বিষয়গুলোর দিকেও কিন্তু নজর দেওয়া দরকার। জি, সৌদি ইশতিয়াক রেজা, আমাদের সময় একেবারেই শেষ। এনায়েত খান, খুব সংক্ষেপে যদি কিছু বলতে চান। মনে হয় যে এটা ইশতিয়াক ভাই বলে দিয়েছে, আসলে আলাপ আলোচনা করা দরকার এবং একটা সমাধান হবে এটা, এবং এটা একটা ভালো উদ্যোগ। সুতরাং এটা যাতে অন্যরাও সংযুক্ত হয়ে টোটালি পুরা বিষয়টা নষ্ট না করে দেয়, সেদিকেও আমাদেরও নজর দেওয়া দরকার, সরকারেরও নজর দেওয়া দরকার। 30 সেকেন্ডে একটা যোগ করি রেজা ভাইয়ের কথা। জি জি বলুন। তো আমরা গ্রহণ করবই। সেটা হলো যে এই যে যারা বিউরোক্রেসিতে আছেন সরকারের সঙ্গে, তারা 1 বছর পরে কেন যুক্ত? এই যে অবিশ্বাস তৈরি হওয়াটা, এটা খুব খারাপ। আজকে আপনি আরেকটা কথা বলি, আন্দোলনটা কিন্তু হওয়া উচিত সরকারের বিরুদ্ধে। আপনারা করছেন আমলাদের বিরুদ্ধে, কারণ আমলারা সরকার ছাড়া করতে পারে না। রেজা ভাই ভুল হচ্ছে এখানে। আমরা হলো যে প্রত্যয় স্কিমটার যে গঠন এবং যে মুভটা, এই মুভটা নিয়ে আমাদের রিজার্ভেশন রয়েছে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এই ছিল আজকের ৭১ সংযোগে। ভালো থাকবেন, ৭১-এর সঙ্গেই থাকবেন।